বলে তাদেরকে টেবিল আখ্যা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা যারা মৃত্যু পথে নেতৃত্ব দিয়েছি আমরা তো এটা মানতে পারি। বানিয়েছিল আমরা টানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে। আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম, আমি বৈষম্য ছাত্র হবিগঞ্জ জেলার বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচুঙে টানাকে পুড়িয়েছিলাম, আমাদের প্রতিবাদে আমাদের ভাই 9 জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায় আছি। বাংলাদেশ আজ কতটা অসহায় করুণ হয়ে তাকিয়ে আছে সন্ত্রাসীদের চোখে মুখের দিকে, যে তারা কি করতে পারে, কি বলতে পারে, কতটা অসহায় নির্বোধ হয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে চুরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে সারা বিশ্ব তাকিয়ে দেখছে বাংলাদেশের তামাশা। আপনাদের কি এই ভিডিও দেখে মনে হয় যে এই যে ছোট্ট ছেলেটা আজকে একদিনে তৈরি হয়েছে, টেবিল চাপড়ে প্রশাসনের সামনে দাঁড়িয়ে বলছে আমরাই থানা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলাম? আপনাদের কি মনে হয় যে এই কথাটি শুধুমাত্র একটি সমন্বয়ক বলছে, নাকি বাংলাদেশকে চোখ রাঙিয়ে কেউ ভেংচি কাটছে যে বাংলাদেশ তাকে দেখো আমরা কি করতে পারি এবং তোমরা কতটা অসহায়, কতটা নির্বোধ। খুব মস্করা করছে বিশ্ববাসী আমাদের সাথে, খুব বেশি অন্যায় করছে আমাদের সাথে। কোন পাপের কারণে আজকে এই মাসুল দিতে হচ্ছে? তবে মূল কথায় চলে আসে, সেটি হচ্ছে আজকের এই ভিডিওর জন্যই কি, বক্তব্যের জন্যই কি এই ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে তড়িঘড়ি করে? আমার তো মনে হয় না। আমার যে মনে হয় না, আমি সেই কারণটি আপনাদের সামনে উপস্থাপন করব এবং প্রমাণ সহ উপস্থাপন করব। প্রথমে চলুন জেনে নেই সে থানায় কেন গিয়েছিল এবং কাকে উদ্ধার করতে গিয়েছিল থানায়। যদি আমরা সেই ঘটনার পর্যালোচনা করি তাহলে সমস্ত সত্য ঘটনা আমাদের সামনে উপস্থাপন হবে এবং পানির মতো পরিষ্কার হয়ে যাবে যে সে কেন আজকে অ্যারেস্ট হলো। কারণ বিগত 15-16 মাসে আমরা শরীয়তপুরে যখন প্রথম পুলিশ হত্যা হয়, সেখানকার একজন ওয়ার্ড মেম্বার প্রকাশ্যে দিবালোকে বলেছিল, আমি প্রথম পুলিশ হত্যা করে শুরু করেছিলাম, আমি প্রথম ঘোষণা দিয়েছিলাম পুলিশ হত্যা না করলে আমরা বিজয়ী হতে পারতাম না। আমরা মুখ্য সমন্বয়ক আরো অনেককেই ঢাকা শহরে বসে জাতীয় টেলিভিশনের সামনে টেলিভিশন সেটে জনগণের উদ্দেশ্যে বলেছে, মেট্রো রেলে আগুন না দিলে ক্ষমতায় আসতে পারতাম না, পুলিশ হত্যা না করলে আমরা ক্ষমতায় আসতে পারতাম না, এবং আবু সাইদের হত্যা না হলে শেখ হাসিনার পতন করানো সম্ভব হতো না। এটাই ছিল আমাদের টার্নিং পয়েন্ট। আবু সাইদ, পুলিশ হত্যা, মেট্রো রেল, এই বিষয়গুলো যখন প্রকাশ্যে উপস্থাপন করা হয় তখন কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়নি, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। তাহলে একই অপরাধের জন্য আজকে হবিগঞ্জের ছেলেটি কেন অ্যারেস্ট হলো? এর পিছনে কারণ কি? হবিগঞ্জের যে ছেলেটি অ্যারেস্ট হয়েছে তার নাম হচ্ছে মেহেদী হাসান। ২রা জানুয়ারি ২০২৬ তারিখে এনামুল হাসান নয়ন নামে একজন ব্যক্তিকে ছাড়াতে শায়েস্তাগঞ্জ থানায় উপস্থিত হয়েছিলেন। সেখানেই বাকবিতণ্ডা হয়, ছেলেটাকে কেন ছাড়ানো হয় না, তাদের কথা কেন মানা হচ্ছে না। সেই জন্যই কিন্তু সে ক্ষমতার দাপট দেখাতে গিয়ে মুখ ফসকে সত্য কথা বলে দিয়েছে। এবং আমরা ডক্টর ইউনূসকেও শুনেছি, তিনিও ক্ষমতার দাপট দেখাতে গিয়ে বলেছিলেন, আমার উপরে এক আল্লাহ আছে, উপরওয়ালা আছে, তার উপরে আরেকজন উপরওয়ালা আছে, তার খুশির জন্যই আমি সবকিছু করছি। এভাবে সেদিন যখন ইউনূস এই কথা বলেছিল, ইউনূসকেও কিন্তু গ্রেফতার করা একদম ফরজ হয়ে গিয়েছিল, যে সে উপরওয়ালাটা কে? বাংলাদেশের স্বার্থের কথা না ভেবে সে তার দ্বিতীয় উপরওয়ালার কথা ভাবছে। তাকে তো প্রশাসন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করার কথা ছিল, তখন কেন অ্যারেস্ট করা হলো না? অনেক প্রশ্ন, অনেক রহস্য কিন্তু এখানে উপস্থিত হচ্ছে। যেই ব্যক্তিকে মেহেদী হাসান, মানে মেহেদী হাসান জেল থেকে মানে থানা থেকে ছুটাতে যান, ছাড়াই আনতে যান, সে মূলত পূর্বে ছাত্রলীগ করত। তার নাম হচ্ছে এনামুল হাসান নয়ন, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। পুলিশ তাকে ১লা জানুয়ারি ২০২৬ দিবাগত রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। চিন্তা করে দেখেন কত বড় গুরুত্বপূর্ণ একটি পদ। উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। সে মেহেদী হাসানের বক্তব্যে যেটি প্রমাণ হয় যে সে তাদেরই সহযোদ্ধা, জুলাই যোদ্ধা। ৫ জুলাইয়ের আন্দোলনের সময় সে তাদের সহযোগী হিসেবে কাজ করে, এবং শুধু তাই নয়, জুলাইয়ের সময় অসংখ্য ছাত্রলীগের যারা ছদ্মনামে ছিল, মানে ছাত্রলীগের ছদ্মবেশে ছিল, তারা কিন্তু বের হয়ে আসে পদত্যাগ করে ৪ জুলাই। ৪ জুলাই বের হয়ে আসে এবং ৫ জুলাইয়ে তারা এক দফা দাবিতে মাঠে নামে এবং তারা তাদের আসল চেহারা উন্মোচন করে। ৫ তারিখের পর তাদের চরিত্র প্রকাশ পায় যে তারা আসলে গুপ্তভাবে দল করছিল, গুপ্ত পরিচয়ে তারা ছাত্র শিবিরের ছেলেপেলে, এবং তারা প্রকাশ্যে রাজনীতি করতে ভয় পেতেন, যার কারণে তারা ছাত্রলীগ করতেন। সেরকমই একজন ছাত্রলীগ, যিনি
সাবেক সহসভাপতি ছিলেন এবং শায়েস্তাগঞ্জ উপজেলার মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্বে ছিলেন। তাকে আটক করা হয়েছিল যে কোনো কারণে। সেই ছেলেটাকে ছাড়ানোর জন্য মেহেদী হাসান গিয়েছিলেন এবং সেখানে দাবি করেন যে নয়ন ছাত্রলীগের সাথে যুক্ত থাকলেও জুলাই অভ্যুত্থানে একজন সক্রিয় জুলাই যোদ্ধা হিসেবে ভূমিকা রেখেছিলেন। অথচ দলের বড়, বড় নেতারা কোনোদিন টেরও পেলেন না যে সে আসলে তাদের দলে ঢুকেছে গুপ্তচর হিসেবে। তো ঘটনাটি নয়নকে ছাড়াতে গিয়ে যখন মেহেদী হাসান শায়েস্তাগঞ্জ থানার ওসির সাথে তর্কে লিপ্ত হন, এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে বলেন, "আমরা থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি।" এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তী অবস্থায় এই ঘটনার পর চাপের মুখে পড়ে পুলিশ যে কেন তাকে একজন আসামি তার স্বীকারোক্তি দেওয়ার পর অ্যারেস্ট করা হলো না এবং সরাসরি পুলিশের সামনে, টেলিভিশন সেটের সামনেও না। তখন আ আচরণে হুমকিমূলক বলে দাবি করেন জনগণ এটাকে সমর্থন না করায় সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হয়, প্রতিবাদ সৃষ্টি হয়। ৩ তারিখেই তাকে অ্যারেস্ট করা হয়। ডিবি পুলিশের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে আবার শাহবাগে জড়ো হয়েছে তারই সহযোদ্ধারা, কর্মীরা যারা তার আ মুক্তির দাবিতে মানে আন্দোলন করছে। তবে ভিডিও বার্তায় সে আরেকটি যুক্তি উপস্থাপন করেন যে ছাত্রলীগ করার জন্য যদি আমাদের এই সহযোদ্ধাকে থানায় আটক করা হয় এবং আমার কথা মতো তাকে ছেড়ে দেওয়া না হয়, তাহলে তো সবচেয়ে বড় অপরাধী সার্জিস, হাসনাত, সাদেক কাইয়ুম সহ আরো অনেকেই যারা নাকি গুপ্ত রাজনীতি করেছেন এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। এই মুহূর্তে তারা ছাত্রলীগ থেকে বের হয়ে অন্য এনসিপি দল গঠন করেছেন, ছাত্র শিবিরে চলে গেছেন, বিএনপিতে চলে গেছেন, জামাতে চলে গেছেন। তো তাদেরকেও তো অ্যারেস্ট করা বাধ্যতামূলক হয়ে যায়। এই যুক্তিটি কিন্তু চরম বাস্তব এবং সত্য। যদি ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাজিস আলম ভাই, উনিও একজন একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। তাহলে সাজিস আলম ভাই নিজেও অপরাধী, এবং শুধু একজন আমি অসংখ্য মানুষ এরকম দেখাতে পারবো। এবং বর্তমানে হবিগঞ্জ সারা বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, যারা নিরপরাধ মানুষ কিন্তু তারা একটা সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের যুক্ত ছিল, তাদেরকে এই যে ট্যাগিং এর রাজনীতি, মূলত আমার ধারণা তাকে এই বক্তব্যের জন্যই অ্যারেস্ট করা হয়েছে। কারণ তার চেয়ে অনেক আরো বাস্তবধর্মী নাশকতাকারীরা প্রকাশ্যে বলেছে, "আমি টেলিভিশনে হামলা করেছি, আমি সেতু ভবনে হামলা করেছি।" এমন প্রকাশ্যে অনেকেই কিন্তু মিডিয়ার সামনে দাবি করেছেন তাদের নিজেদের অপকর্মের কথা। "আমি পুলিশ হত্যা করেছি, আমি পুলিশকে ঝুলিয়ে টানিয়ে মেরেছি, আমি কুপিয়ে হত্যা করেছি।" এগুলা কিন্তু অসংখ্য আসামি স্বীকারোক্তি দিয়েছে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। তার মানে তাকে অ্যারেস্ট করা হয়েছে মূলত তার সাথে যে জড়িত ছাত্রলীগের ছেলেটাকে ছাড়ানোর জন্য গিয়েছিল। যখন তার সাথে তর্ক-বিতর্ক হয় সে মুখ ফসকে বলে ফেলে এবং পরবর্তী সময়ে সেটাকে হালাল করার জন্য সে আবার একটি ভিডিও বার্তা দেয় যে এটি স্লিপ অফ টাং ছিল এবং আ এই উদাহরণ টানতে যেয়ে সার্জিস, হাসনাত আরো যারা ছাত্রলীগ থেকে বের হয়েছে তাদের উদাহরণ টেনে আনেন। এখন তারা যতই নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছে ততই তাদের নিজস্ব করা পাপ, রা অবৈধ কূটনীতি, নাশকতার সমস্ত প্রমাণ তাদের নিজের মুখ দিয়েই বয়ান করছে। এটাই বোধহয় প্রকৃতির চাওয়া ছিল। এইজন্যই এখন আমরা এই ধরনের দৃশ্য দেখতে পাচ্ছি।